সুদেব আর লাজুর ফুলশয্যা আটকাতে মরিয়া হয়ে অদ্ভুত কাণ্ড করল অনুভব। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় লাজুর সাথে কিছুতেই সুদেবকে মেনে নিতে পারছে না অনুভব। এরপরেই অনুভব সবার সামনেই বলে লাজুকে কলকাতায় নিয়ে যাওয়ার কথাটা, যাতে লাজু কলকাতায় গেলে অনুভব খুশি হয়। এরপর বলে পরীক্ষার রেজাল্ট তো আর কয়েকদিনের মধ্যেই বেরোবে, যতদিন না বেরোচ্ছে ততদিন লাজু কলকাতায় গেলেই তো ভালো হবে। কিন্তু কমলা ডিরেক্ট বলে দেয় লাজু যদি এইবার বেরিয়ে যায় তাহলে কিন্তু আমরা আর ওকে ঘরে তুলতে পারবো না, এটা আমি জানিয়ে দিচ্ছি। ঠিক তখনই বলরাম বলে না না, আপনারা ও কথা বলবেন না। আরে আমার ভাই না ছোটোবেলা থেকেই পড়াশোনায় খুব ভালো, আর ভালো স্টুডেন্ট দেখলে ও এরকম করতে শুরু করে দেয়। ঠাম্মি তখন বলে একদমই তাই। আরে দাদু ভাই, লাজু এখন এনাদের বাড়ির বউ, এনারা যেটা বলবেন লাজু সেটাই শুনবে। আর সব থেকে বড় কথা, লাজু সুদেবের কথাই শুনবে। সুদেব তখন চুপ করে থাকলেও অনুভব বলে সুদেব, ওর পড়াশোনার কথা ভেবেছ? ও কোথায় টিউশনি করবে, ও কোন কলেজে ভর্তি হবে? কিন্তু সুদেব একটা কথাই বারবার বলে এখনও পর্যন্ত ভাবিনি, আরও বেরোক রেজাল্টটা তারপর না হয় ভাববো। কিন্তু লাজু এটা বলে দেয় যে আমি কোথাও যাব না, আমি এখানেই থাকবো, আমি এখানে থেকেই বাকি পড়াশোনাটুকু করব। কেন আমি অন্য কারোর বাড়িতে আশ্রিতা হয়ে পড়ে থাকবো? আর এটাই তো আমার নিজের বাড়ি। অবশেষে নিজের বাড়ি যখন একবার ফিরে পেয়েছি তখন আর কোথাও যাওয়ার প্রশ্নই আসে না। কমলা শুনে খুব খুশি হয়। এরপরে অনুভব বলে ব্যাস, তাহলে তো হয়েই গেল, আর তো কিছু বলার অপেক্ষাই থাকে না। বনলতা বলে যাক লাজু, তুই এখন ভালো করে পড়াশোনা কর, দিব্যি সংসার কর, এটাই আমরা চেয়েছিলাম, কি বলো ঠাম্মি? ঠাম্মি তখন বলে একদমই তাই, লাজু যদি ভালো থাকে তাহলে আমরা সবাই ভালো থাকবো। আর লাজুকে তো আমি আমার নাতনির মতোই ভালোবেসেছি। এরপরে সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে কলকাতার পথে রওনা দেয়। লাজুর তো খুব খারাপ লাগে, কিন্তু লাজু তবুও মুখ ফুটে বলতে পারে না। লাজু এটা মনে মনে ভাবে অনেক তো আমাকে কথা শুনিয়েছিলে, আমি জানি তুমি এখন আমাকে নিয়ে যাওয়ার জন্য মরিয়া, কিন্তু আমি আর ফিরে যাব না। কেনই বা ফিরে যাব? অপমানিত হতে? অনেক তো অপমানিত হলাম, এখন আর অপমান সহ্য হচ্ছে না। আর তাছাড়া এখানেই যখন থাকতে হবে তখন আমি আর ফিরে যাব না। এরপরে অনুভব বাড়িতে ফিরে গেলে বলরাম তখন বলে কী রে অনুভব, তুই এসব কি শুরু করেছিস? আজকে তোর লাজুর প্রতি যে কথাগুলো তুই বলেছিস সেটা শুনলে যে কেউ বুঝতে পারবে যে গণ্ডগোল রয়েছে। নেহাত ওনারা গ্রামের ভোলাভালা মানুষ। দেখ অনুভব, আমার মনে হয় লাজুর বিষয়ে নাক গলানো আমাদের জন্য আর ঠিক না। লাজু এখন নিজের শ্বশুরবাড়িতে গেছে, সেখানেই ও ভালো থাকবে। ঠাম্মি তখন বলে একদমই তাই, আমারও সেটাই মনে হয়। লাজুর বিষয়ে এখন থেকে আমরা আর নাক গলাবো না। যতদিন ও আমাদের বাড়িতে ছিল ততদিন ওর প্রতি একটা দায়িত্ববোধ, কর্তব্যবোধ ছিল, কিন্তু এখনও নেই, তাই এখন কোনো প্রশ্নই আসে না। এরপরেই অনুভব বলে আরে আমি কি খারাপ কিছু বলেছিলাম? আমি তো ভালো কিছুই বলেছি। লাজু যদি এত ভালো স্টুডেন্ট হয়, ওর যদি পড়াশোনাটা না হয় তাহলে আমার খারাপ লাগতো। সেই খারাপ লাগার থেকে আমি কথাগুলো বলেছিলাম। ঠাম্মি তখন বলে আমি সবটাই বুঝতে পারছি, কিন্তু তুমি কেন এটা বুঝতে পারছো না যে লাজু অন্য কারোর বউ, অন্য কারোর বাড়ির বউ? আমাদের কোনো সিদ্ধান্ত ওরা কেন শুনবে? সেরকমভাবেই আমি তোমাকে কথাটা বোঝাচ্ছি। এরপরেই বলরাম খুব রেগে যায়, অনুভবকে বোঝাতে থাকে, কিন্তু অনুভব তো জানে কোন কথার পরিপ্রেক্ষিতে সে ওই কথাগুলো বলেছিল। এরপর ঠাম্মি বলে শোনো দাদু ভাই, আমি তোমাকে কটা কথা বলি। লাজু তোমার কাছে যতদিন ছিল তুমি ওর ওপর সমস্ত দায়িত্ব কর্তব্য করেছো, তুমি ওর দায়িত্ব নিয়েছিলে, কিন্তু এখন আরও এই বাড়ির কেউ নয়, তাই ওর প্রতি আমাদের আর কোনো দায়িত্ব নেই। আমি যাই বাথরুমে ফ্রেশ হয়ে আসি। ঠিক সেই মুহূর্তেই ঠাম্মির ফোনটা বাজতে থাকে। অনুভব দেখে ফোন করেছে লাজু, আর ফোনটা রিসিভ করে অনুভব। লাজু ভাবে ঠাম্মি রিসিভ করেছে। লাজু তখন বলে কী গো ঠাম্মি, কলকাতায় পৌঁছে গিয়ে একবারও ফোন করলে না তো, এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেলে? এরপর অনুভব বলে ঠাম্মি বাথরুমে গেছে, কিছু বলতে হবে? লাজু বলে আজকে আমাদের ফুলশয্যা, এতদিন হয়নি তো, আজকে আমি আমার স্বামীর সাথে এক ঘরে থাকবো। আর এটা শোনার পরে অনুভব বলে তুমি আমার সাথে কেন চলে এলে না লাজু, কেন চলে এলে না বলো? এরপরেই কমলা ডাক দেয়, তখনই লাজু ফোনটা কেটে দেয়। কমলা এসে বলে শোনো বৌমা, আমরা তো ভেবেছিলাম সুদেবের আবার বিয়ে দেব। যাই হোক, তুমি তো এখন এই বাড়িতে চলে এসেছো আর এই বাড়িতেই থাকবে, তাই তোমাকে এই গয়নাগুলো হাতে দিয়ে দিই। জানি তোমার বাবা মা আর তোমাকে কিছু দেবে বলে কখনো মনেও হয় না। এই গয়নাগুলো জানি খুবই সামান্য, তবুও তুমি তোমার কাছে রাখো।
কারণ এই গয়নাই হলো মেয়েদের শেষ সম্বল। তো এই গয়না খুব দামি, জানো তো, যখন বিপদে পড়া যায় তখন এই গয়নার মর্মটা ঠিক বোঝা যায়। তুমি কিন্তু এই গয়নাগুলো খুব সাবধানে রেখো, হ্যাঁ। আর এই যে তোমার কানে গলা পুরো ফাঁকা, আমার মনে হয় এটা ভালো লাগছে না, তাই যত তাড়াতাড়ি সম্ভব তুমি এগুলো পরে নিও। আর তোমাদের তো আজকে থেকে নতুন পথ চলা শুরু, আমি চাই তোমরা খুব ভালো থাকো। এর মধ্যেই বনলতা তার মায়ের সাথে কথা বলতে থাকে ফোনে, আর বলে, মা তুমি যে বুদ্ধিটা দিয়েছিলে সেটা একদম কাজে লেগেছে। অবশেষে লাজুকে সুদেবের বাড়িতে পাঠানো গেছে। আমি যে কি খুশি হয়েছি তোমাকে বলে বোঝাতে পারবো না। এবারে অনুভবের সাথে আমার সম্পর্কটা একটু একটু করে ঠিক করে নিতে হবে। এরপরে অনুভব চলে এসেছে। বনলতা বলে, তুমি যে ওইভাবে লাজুকে কথাগুলো বললে ওটা কিন্তু একদম ঠিক করলে না অনুভব। অনুভব বলে, আমি কি বলবো আর কি বলবো না সেটা কি আমাকে তোমার কাছ থেকে শুনতে হবে? শোনো বনলতা, আমি না তোমার কাছ থেকে এসব কথা শুনতে চাই না, জানতেও চাই না, তাই একদম আমাকে এসব কথা বলার চেষ্টা করবে না, নিজের লিমিটের মধ্যে থাকো। বনলতা বলে, অনুভব তুমি আমার সাথে এইভাবে কথা বলছো কেন? তুমি হয়তো ভুলে যাচ্ছ যে আমি তোমার স্ত্রী হই। আর লাজুকে নিয়ে তুমি এত বাড়াবাড়ি বা করছো কেন? কে হয় লাজু তোমাদের? ব্লাড রিলেশনশিপ আছে বলে তো মনে হয় না। তাহলে লাজু কে? এরপর অনুভব বলে, লাজুকে সেটা আমি তোমাকে বলতে একদমই রাজি নই। আর সবথেকে বড় কথা, তুমি আমার কাছে কৈফিয়ত চাইবে না। এই বলেই চলে যায়। বনলতা বুঝতে পারে অনুভবের সাথে একটা সুস্থ স্বাভাবিক সম্পর্ক করা মোটেও সহজ ব্যাপার নয়। এদিকে ফুলশয্যার আগে লাজু আর সুদেবের কিছু নিয়মকানুন বাকি রয়েছে। কমলা নিজের দায়িত্ব থেকে সেই নিয়মকানুনগুলো পালন করায় আর বলে, আজকে থেকে তোমাদের নতুন পথ চলা শুরু, তাই কিছু নিয়মকানুন তো মানতেই হবে। এরপর লাজু সুদেবের সাথে মালা বদল করে, তারপর সুদেবের পা ধুয়ে দেয় আর নিজের চুল দিয়ে মুছিয়ে দেয়। সবাই তখন বলে, সত্যি কত ঝড় ঝাপটা পেরিয়ে অবশেষে আমাদের সুদেব আর লাজু এক হয়েছে। এরপরেই দীপা বলে, শোনো ছোট বৌদি, ছোটদা কিন্তু অনেক দিন থেকেই তোমার পথে বসে আছে, আজ থেকে তোমরা একসাথে থাকতে পারবে। এরপর কমলা সবাইকে নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। সুদেব ঘরের দরজার ছিটকিনিটা তুলে দেয়, কিন্তু লাজুর খুব ভয় হতে থাকে। সুদেব লাজুকে বলে, দেখলি তো লাজু, কত কাণ্ড করে তোকে অবশেষে এই বাড়িতে নিয়ে আসলাম। আমার যে কি আনন্দ হচ্ছে, আজকে থেকে তুই আর আমি একসাথে থাকবো। তোকে কি সুন্দর লাগছে রে লাজু, তোর দিক থেকে চোখ সরানো যাচ্ছে না। কিন্তু লাজুর মনের মধ্যে রয়েছে শুধুমাত্র অনুভব। এদিকে অনুভব ছটপট করতে থাকে ব্যালকনিতে দাঁড়িয়ে। লাজুর ফুলশয্যার কথাটা কিছুতেই মেনে নিতে পারছে না, আর বারবার একটা কথাই বলতে থাকে, তুমি আমাকে কেন বললে ফুলশয্যার কথাটা? আমি তো তোমার কাছ থেকে জানতে চাইনি, তাহলে এই সমস্ত কথাগুলো কেন বললে? এরপর যখনই সুদেব লাজুকে স্পর্শ করতে যাবে তখনই কিন্তু লাজু সরে যায়, আর সুদেব তখন বলে, কিরে লাজু, তুই এরকম পালিয়ে পালিয়ে যাচ্ছিস কেন? আর এদিকে সুদেব আর লাজুর ফুলশয্যা আটকাতে মরিয়া চেষ্টা করতে থাকে অনুভব, আর বলে, লাজু তোমাকে যদি সুদেব জোর করে তাহলে তুমি আমার কাছে চলে এসো।